ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং তার পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন bdnews24.com এর সিনিয়র সম্পাদক আমানুল্লাহ কবির এবং আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। কথা বলতে চাই আজকের বিষয়গুলো নিয়ে, প্রধান প্রধান খবরগুলো নিয়ে। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে এখন আমরা জানি বাংলাদেশে। এটি নিয়ে আমাদের একটি বিশেষ প্রতিবেদন ছিল, সারাদিন ডিবিসির সংবাদে প্রচারিত হয়েছে, যেটি সেখানে দেখা যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলছে যে প্রতি বছর বাংলাদেশে 52 লাখ মানুষ চিকিৎসা করতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে, সর্বশান্ত হয়ে যাচ্ছে। এছাড়া ডাক্তার স্বল্পতার কথা কিংবা বিভিন্ন অনিয়মতান্ত্রিকতার কথা আমরা কিন্তু প্রতিবেদনটিতে দেখতে পাচ্ছি, কিংবা প্রতিনিয়তই তো আসলে দেখতে পাচ্ছি। আমানুল্লাহ কবির, আমি আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এবং জানতে চাই যে বাস্তবতায় আসলে আমরা স্বাস্থ্য দিবস পালন করছি বা স্বাস্থ্য দিবস নিয়ে সচেতনতা বৃদ্ধির কথা বলছি, সেটা আসলে কতটুকু যৌক্তিক, কেমন বাস্তবতায় যে সর্বশান্ত হয়ে যাচ্ছে মানুষ স্বাস্থ্য সেবা পেতে গিয়ে? এটা যে রিপোর্টটা আমরা শুনলাম, এই রিপোর্টটা আমার কাছে অপ্রতুল মনে হয়। এই যে 52 লাখ লোক মানে নিঃস্ব হয়ে যাচ্ছে বৎসরে, এটা বোধহয় ঠিক না, এর চেয়ে বেশি হবে। এই কারণে আমি বলছি, আপনি দেখেন এই যে মানে ইন্ডিয়াতে কিন্তু, ভারতে কিন্তু বিভিন্ন বড় বড় হাসপাতাল যেগুলো আছে, চেন্নাই বা অন্যান্য জায়গায় যেগুলো আছে, সেখানে আপনি কিন্তু বাংলাদেশ ডেস্ক রয়ে গেছে, আলাদাভাবে বাংলাদেশ ডেস্কই রয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের এত লোকজন যায় যে সেখানে বাংলাদেশের জন্য একটা ডেস্ক তৈরি করা হয়েছে, আলাদাভাবে করা হয়েছে। আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমার স্ত্রীর চিকিৎসা এবং আমার চিকিৎসার জন্য মাঝে মাঝে মানে বাধ্য হয়ে যেতে হয়, ব্যাংকক যেতে হয়। এখন এই যে টাকাটা, এই টাকাটা কোথায় পাওয়া যাবে? এই যে অথচ মানে ইন্টারেস্টিং হচ্ছে, অনেকেই বলে বিদেশে, ইন্ডিয়া এবং বিভিন্ন জায়গার ডাক্তাররা বলে যে তোমাদের তো অমুক ডাক্তার আছে, ওরা তো ভালো, আমাদের সঙ্গে লেখাপড়া করেছে। দেখেন, ভালো লেখাপড়া করেছে তাদের সঙ্গে, তারা জানে এবং ভালো বলেই জানে। কিন্তু এখানে আমরা কি পাচ্ছি? তাদের কাছ থেকে চিকিৎসাটা পাচ্ছি? তাদের কাছ থেকে চিকিৎসাটা পাচ্ছি না। এখন প্রাইভেট সেক্টরে এবং গভর্নমেন্ট সেক্টর চিকিৎসা খাত কিন্তু সম্প্রসারিত হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আপনার এই যে মানে বেশ অনেক বড় বড় কিন্তু হসপিটাল হয়েছে প্রাইভেট সেক্টরে, এবং পাবলিক সেক্টরেও কিন্তু বেশ অনেকগুলো হসপিটাল হয়েছে। এখন পাবলিক সেক্টরে যেটা হচ্ছে যে হ্যাঁ, সেখানে খরচ কম, কিন্তু এই যে 16 কোটি মানুষের জন্য পাবলিক সেক্টরে যে হসপিটাল বা যে সুবিধা আছে, চিকিৎসা সুবিধা আছে, এটা যথেষ্ট কিনা। এখানে গ্রামে গঞ্জে মানে আমাদের লোকের অধিকাংশ লোকজন বসবাস করে, প্রায় 80% না হলে 75% লোক গ্রামে বসবাস করে। এখন এই 75% লোকের জন্য আমরা কতটুকু চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারিত করতে পারছি বা তাদের দোরগোড়ায় নিয়ে যেতে পারছি? আমরা কিন্তু সেটা পারিনি, যদিও কিছু কমিউনিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এগুলো হচ্ছে, কিন্তু এটা এমনভাবে সম্প্রসারিত হয় নাই যে 16 কোটি মানুষই এই স্বাস্থ্য সেবাটা পাবে, এমন পর্যায়ে যায় নাই এখন পর্যন্ত। ডাক্তারের স্বল্পতা প্রচন্ডভাবে আছে। ডাক্তাররা মফস্বলে যেতে চায় না, বা ডাক্তারদের যদি মফস্বলে যদি মানে দেওয়া হয়, পোস্টিং দেওয়া হয়, তারা দেখা যায় যে অধিকাংশ সময়ই থাকে ঢাকায় থাকে বা শহরে থাকে, তারা কিন্তু মফস্বল এলাকায় যায় না। এই একটা বড় প্রবলেম। এবং সেখানে মফস্বলের সব জায়গায় যে প্রয়োজনীয় জায়গায় যে ডাক্তার আছে, এটাও বলা যাবে না, নার্স চলেই, এমন একটা পরিস্থিতি। এখানে কিছু কিছু আছে আপনার ওই যে প্রাথমিক চিকিৎসার যারা ওই যে ইমার্জেন্সিতে যারা বসে, না ইমার্জেন্সি না, যে কমিউনিটি ক্লিনিকে মানে যে সমস্ত কতগুলো বসে আর কি ডাক্তার, সেটাও কিন্তু মানে অপ্রতুল। এখন আর বিশেষ করে আমি যেটা বলবো সেটা হলো যে এই যে আমি যেটা বললাম যে সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা খরচ কম, কিন্তু অপ্রতুল, অপর্যাপ্ত। আবার আরেকটা জিনিস হচ্ছে, এই সরকারি হসপিটালের যে যারা ডাক্তার, তারা কিন্তু একটা হচ্ছে প্রাইভেট প্র্যাকটিসও করে,
আবার নিজের ক্লিনিকও থাকে, নিজের নিজের ক্লিনিকও চেম্বারও থাকে, থাকে। অন্য জায়গায় প্র্যাকটিস করে। আবার সপ্তাহান্তে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় তাদের আছে, সেখানে গিয়ে প্র্যাকটিস করে, এইগুলো করে। তো সেখানেও কিন্তু এই সেবাটা আমরা পাচ্ছি না, সাধারণ মানুষে পাচ্ছে না। 2 নম্বর হচ্ছে যে প্রাইভেট সেক্টরে যেটা হচ্ছে, প্রাইভেট সেক্টরে কিন্তু বেশ বড় বড় হসপিটাল হয়েছে, কিন্তু বড় বড় হসপিটাল হলো খরচ কি প্রচণ্ড খরচ। আমি আমার একটা রোগের জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম, নিউরো ডাক্তারের কাছে গেছিলাম, নিউরো মেডিসিনের। আমাকে দেখার পরে উনি আমাকে 22,000 টাকার টেস্ট দিলেন, 22,000 টাকার। এখনো কিন্তু কোনো কিছু করতে হন, কিন্তু যাওয়ার পরে পরে আমাকে 22,000 টাকা টেস্ট দিলেন। আমি অবাক হয়ে গেলাম, এই 22,000 টাকা দিয়ে আমি মানে টেস্ট করাবো, তারপরে কি হবে, কোনো খুঁজে পেলাম না। এখন আমার ব্যক্তিগত আরেকটা জিনিস বলি, আমাকে এই প্রাইভেট হসপিটালেই আমার ওয়াইফকে মানে দে সেন্ট টু এই লাইফ সাপোর্ট, এবং শি ওয়াজ অ্যাবাউট টু ডাই, শি ওয়াজ ডাইং। এবং সেখান থেকে কোনো রকমে বেঁচে গেছে। বেঁচে যাওয়ার পরে তাকে বাইরে নিয়ে যেতে হয়েছে, দেশের বাইরে নিয়ে যেতে হয়েছে, কারণ তার যে চিকিৎসা সেটার জন্য বাইরে না নিয়ে গেলে বলছিল ডাক্তার যে তার একটা হাত কেটে ফেলতে হবে, ডান হাত কেটে ফেলতে হবে। অথচ তার হাতটা কিছু কিন্তু কাটতে হয় নাই। বিদেশে নিয়ে যাওয়ার পরে তারা দেখে টেকে কোনো কিছু করে নাই, তারা অপারেশন করছে, সব ঠিকঠাক আছে। যে এই যে এখানে প্রাইভেট হসপিটালগুলোতে হচ্ছে, ডাক্তার কিন্তু প্রয়োজনীয় সময়টা দেয় না, প্রয়োজনীয় অ্যাটেনশনটা দেয় না, এবং প্রয়োজনীয় চিকিৎসাটা করে না। এইটা হচ্ছে সবচেয়ে খারাপ। এবং এখানে মনে হচ্ছে যে প্রাইভেট মানে হসপিটালগুলোতে ব্যবসাটা হচ্ছে প্রধান, আর রোগীর চিকিৎসা বা সেবাটা হচ্ছে। এবং ওই প্রাইভেট হসপিটালগুলোতে তো দেখা যাচ্ছে দেশের স্বনামধন্য সরকারি যে মেডিকেলে যে ডাক্তাররা রয়েছেন তারাই তো আসছেন সেখানে। জাকারিয়া কাজল, আপনার কাছে যদি একটু দেশের স্বাস্থ্য সেবা বা চিকিৎসা সেবা বা স্বাস্থ্য খাত নিয়ে যদি একটু কথা বলতে চাই, তাহলে আপনি কি বলবেন? আপনি কি সন্তুষ্ট কিনা? না, আমি যেটা মনে করি, দেখেন আমাদের মানুষজন তো যারা সম্পন্ন তারা কিন্তু সাধারণত সরকারি হাসপাতালগুলিতে যেতে চায় না, তারা সবাই একটু প্রাইভেটগুলিতে যায়। কিন্তু আমাদের যে নামি দামি প্রাইভেট হসপিটালগুলো, যেগুলি মানে মোটামুটি মানে বিশাল খরচের, তারা কি সব ঠিক মতো করে? অতি সম্প্রতি 2টি প্রাইভেট হাসপাতাল, একটাই মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল, আর একটায় পরীক্ষার রিয়েজেন্ট পাওয়া গেল। এগুলো তো প্রমাণ, অ্যাপেলো এবং ইউনাইটেড মতো 2টি হাসপাতাল, একটায় মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেল, আর একটায় জরিমানা করা হয়েছে তাদেরকে। এটা কি একমাত্র জরিমানাটাই কি একমাত্র শাস্তি? এই কারণেই কিন্তু এই জাতীয় অপরাধ, এবং এই কারণে কি আসলে আস্থাহীনতার জায়গাগুলো তৈরি হচ্ছে। এই কারণে আপনি যদি এত দামি হাসপাতালে এই অবস্থা হয়, এবং র্যাব আইনরক্ষীরা গেল 7 লাখ 8 লাখ টাকা জরিমানা করে, ও তোর একটা রোগীর থেকে যে পয়সা কামায় সেটাও না। কাজে আমি কিন্তু এই জাতীয় পানিশমেন্টের ব্যাপারে আমি খুব ক্ষুব্ধ, এবং আমি মনে করি এই জাতীয় হাসপাতালগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা রয়েছে। আর এই যে বিদেশ যাওয়ার কথা কবি ভাই বললেন, আপনি ইন্ডিয়া তো আছেই, আপনি ব্যাংককে যান, সিঙ্গাপুরে যান, প্রত্যেকটা হাসপাতালে কিন্তু বাংলাদেশের রোগীদের জন্য আলাদা ডেস্ক, আলাদা দোভাষী সব আছে। কারণটা কি? প্রচুর পরিমাণে। এবং আগে একটা ধারণা ছিল যে সম্পন্ন লোকরাই বোধহয় বিদেশে চিকিৎসা করতে যায়। তো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একদম নিম্নবিত্ত লোকজন অন্তত ভারতে যায় চিকিৎসা করতে, যখন দেখে যে যান বাঁচানো দরকার, জমি জমা বিক্রি করে যায়। আর সীমান্তবর্তী যত লোকজন আছে, কেউই পারে ডাক্তার দেখার, কিছু হলেও পারে যায়। একটা কারণ আছে। কবির ভাই 2টা অভিজ্ঞতার কথা বলেছে, আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমার স্ত্রীর হঠাৎ বুকে ব্যথা অনুভূত হলো, একটা বেসরকারি হাসপাতালে এক ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলাম, তিনি আবার সরকারি একটা হাসপাতালের কার্ডিওলজির চিফ, আমি নামটা বলতে চাচ্ছি না। গেলাম, তিনি এক গাদা টেস্ট দিলেন, আমি সব টেস্ট করালাম। পরের দিন যখন টেস্ট রিপোর্ট নিয়ে যাওয়ার কথা, উনি আমাকে রাত্রে 11টায় টাইম দিলেন। উনি এত ব্যস্ত ডাক্তার। আমি রাত 11টায় ওই রিপোর্ট নিয়ে পেশেন্ট নিয়ে গেলাম। তো আমি যাওয়ার সময় আমার ওয়াইফকে জিজ্ঞেস করলাম, তুমি ইটিটি যেটা দৌড়াতে হয়, যেটা হলো কারণ আমি পুরাটাই করছি। তাই ওয়াজ এ বিট। ওই ভদ্রলোক সব দেখে টুনে বললেন, এক গাদা ওষুধ দিলেন, তারপরে বললেন যে আপনার হার্টের অবস্থা তো ভালো না, দ্যাট ওয়াজ প্রবাবলি মঙ্গলবার রাত ছিল, আপনার হার্টের অবস্থা তো ভালো না, আপনি আগামী এই 1 সপ্তাহে ওষুধগুলি খান, আগামী সোমবার আসেন, আপনার একটা এনজিওগ্রাম করবো। আর আমাকে বললো যে আপনি একটু রেডি হয়ে আসেন, প্রিপেয়ার্ড হয়ে আসেন। তার মানে এনজিওগ্রাম করে রিং। আমার কাছে ব্যাপারটা কেমন জানি মানে একটু, আমি নিজে হ্যাপি হলাম না। তো একটা ক্রস চেকের কপাল ভালো আমার এবং আমার স্ত্রী, এবং ইন্ডিয়ান ভিসা করা ছিল। তো আমি পরের দিন একটা আমার পরিচিত বন্ধুকে ফোন করে, এয়ারলাইন্সে কাজ করে, টিকিট নিয়ে আমি চলে গেলাম কলকাতায়। এরপরের দিন আমি মুকুন্দপুরে একটা হাসপাতাল আছে ডক্টর দেবী শেঠির,
নারায়ণ হাসপাতাল, ওখানে গেল। তো ওরা ওখানে আপনার হার্টের স্ক্যান ট্যান করলো টলো, বিকালে রিপোর্ট দেখে ডক্টর জোশী, আই স্টিল রিমেম্বার, উনি অবাক, ইউ হ্যাভ নাথিং ইন ইউর হার্ট, বরং এই ওষুধগুলি খেলে তোমার হার্টের ক্ষতি হতো, ইউ হ্যাভ নাথিং ইন ইউর হার্ট। এই পেশেন্টকে আমরা এনজিওগ্রাম করতে দিই এবং এনজিওগ্রামগুলো একটা রিং হয়তো পড়াই দিই। তো আমি ঘটনাটা বললাম এই কারণে, এরপরে আস্থার জায়গাটা কোথায় থাকবে? এক নম্বর হচ্ছে ডাক্তারদের এই মনোভাবের কারণে আস্থা নাই, দুই নম্বর হচ্ছে নামী হসপিটালেও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট, এসব কারণে আস্থা চলে গেছে এবং আস্থা চলে যাওয়াটা খুব স্বাভাবিক। আরেকটা বিষয়, আমাদের ডাক্তাররা, আমি কিন্তু সব ডাক্তারের কথা বলছি, এখানে অনেক অনেক নমস্য ডাক্তার আছেন যারা রোগীদের সময় দেয় নিয়ে করে, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা হয় না, নাম্বার ওয়ান। আর অপ্রতুলতার কথা যেটা বলছি, বাংলাদেশের মধ্যে দেশে থাকবে, কারণ আপনি মফস্বলে একটা ডাক্তার থাকে না, আমরা খুব দোষ দিই। ইউনিয়ন পর্যায়ে একটা ডাক্তার কিভাবে থাকবে, তার না আছে থাকার জায়গা, না আছে প্রয়োজনীয় উপাদান, তাকে দোষ দিয়ে তো লাভ নেই। সে যদি তার চিকিৎসাবিদ্যা প্রয়োগ করতে না পারে, সে কেন থাকবে? এটা কেন তাই? আমি বলছি এখন কমিউনিটি ক্লিনিকগুলি কিন্তু অন্য মডেল, এখানে এটা আবার খুব ফার্স্ট ক্লাস চলছে, লোক যে সেবা পাচ্ছে। আমি কিন্তু আশা করতে পারি না পৃথিবীর কোথাও এটা যে একেবারে প্রত্যন্ত অঞ্চলে বিশেষজ্ঞ ডাক্তাররা থাকবে, এই আশা করাটাই কিন্তু অন্যায়। হ্যাঁ, তবে কিছু যারা সদ্য ইন্টার্ন করেছে বা এই জাতীয় ডাক্তারদের পোস্টিং দেওয়া হচ্ছে, এবং আগে যেটা ঢালাওভাবে বলে হতো ডাক্তার থাকেই না, পরিস্থিতিটা বোধহয় একটু বদলেছে। বিভিন্ন রকমের মেজার নেওয়ার ফলে পরিস্থিতি একটু বদলেছে। যেমন আপনি চাকরি করতে প্রথম শর্ত হলো গিয়ে থাকতে হবে, হ্যাঁ 10% হয়তো চলে আসে বিভিন্ন, তো কিন্তু বেশিরভাগ থাকছে। তারপরে আপনি হায়ার স্টাডিজ করতে গেলে এখন যেটা আপনি যদি এফসিপিএস দিতে, তাহলেও আপনার নির্দিষ্ট একটা সময় পর্যন্ত মফস্বলে থাকতে হবে। কাজে 5 বছর আগেও যে দৃশ্যটা ছিল থাকতো না, এখন এটা কি কোনো নিয়মের আওতায় এসেছে? এবং আমি দায়িত্ব নিয়ে থাকতে হবে, এবং পরিস্থিতিটা অনেক বদলেছে। কাজে এখন এই সেবাটা পাচ্ছে মানুষ, কিন্তু সেবা পেলে তো হবে না, মানুষের আস্থা অর্জনটা কিন্তু নিচের লেভেলে, উপরের লেভেলে কিন্তু সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা সরকারি আমি এখনো মনে করি সেই জায়গাগুলোতে আসলে কি ধরনের স্বাস্থ্য সেবা পাওয়া যাচ্ছে? আমি মনে করি বাংলাদেশে প্রত্যেকটা সরকারি হাসপাতাল, যেমন ঢাকায় যদি ধরেন, ইকুইপমেন্ট এবং ডাক্তারের দিক দিয়ে, অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের দিক দিয়ে সরকারি হাসপাতালগুলির মতো ভালো ইকুইপমেন্ট এবং ভালো ডাক্তার কিন্তু কোনো বেসরকারি হাসপাতালে নেই। সেক্ষেত্রে যেটা দেখা যায় জাকারিয়া কাজল, যে এই সরকারি হাসপাতালে যে অভিজ্ঞ ডাক্তাররা রয়েছেন তাদের আন্তরিকতার কোনো অভাব নেই, মানে আমরা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই সেটা বলতে পারি, কিন্তু দেখা যায় যে তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর যে কর্মচারীগুলো রয়েছে সেখানে যে দুর্নীতিগুলো রয়েছে, এই বিষয়টি নিয়ে কথা বলবো একটা ছোট্ট বিরতির পরে। এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাই। গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণ, একটা বিরতি নিয়ে ফিরছে, এক্ষুনি সঙ্গে থাকুন আমাদের। বিরতির পর স্বাগত আরেকবার, দেখছেন গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণ। আমানুল্লাহ কবির, জাকারিয়া কাজল রয়েছেন আমাদের সাথে। দেশের স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছিলাম, সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছিলাম। হাসপাতালে আমি এখনো কিন্তু আপনার বিশেষজ্ঞ চিকিৎসকদের স্বর্গরাজ্য এবং ইকুইপমেন্টের দিক দিয়ে সরকারি হাসপাতালগুলি অনেক উন্নত। কিন্তু সরকারি হাসপাতালের প্রবলেম যেটা, সেটা হচ্ছে তাদের খালি ডাক্তার দিয়ে তার হাসপাতাল চলে না, অন্যান্য এইডগুলি, ওয়ার্ড বয়, নার্স, ব্লা, এদের ব্যবহারটা আপনার পছন্দ হবে না, এবং এরা অনেকটা একরোখা। আর ক্লিনলিনেস, সরকারি হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা হলো পরিচ্ছন্নতা। আপনার সুইপাররা কাজ করে না, ইত্যাদি ইত্যাদি। দেখেন সম্প্রতি সময় দুটি হাসপাতাল, একটা মুগদা 500 বেড জেনারেল হাসপাতাল, আমি বলছি, এবং একটা কর্মীটোলা হাসপাতাল, এই দুটো হাসপাতালে গেলে দেখবেন আপনার মনে হবে যে একটা প্রাইভেট জায়গা। কেন ঢাকা মেডিকেল কলেজ না, কেন শিশু হাসপাতাল না, কেন সোহরাওয়ার্দী না? ওই যে যার যেটা দায়িত্ব নিচের লেভেলে এটা পালন করে না, এবং তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে গেলে ওই যে কর্মবিরতি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অথচ এ কারণেই কিন্তু মানুষ জানে, মানুষ যদি চিকিৎসার পাশাপাশি, চিকিৎসা মানে তো কিছু ইনজেকশন, অপারেশন আর ওষুধ খাওয়া না, তার পারিপার্শ্বিক ব্যাপারটা তো একটা ব্যাপার। একটা রোগী ধরেন চিকিৎসক, যেই পরিবেশ, ওখানে আপনি কিছু খেতে পারবেন না, তো আপনি চিকিৎসা ভালো হবেন কিভাবে? এই বিষয়গুলোর দিকে আমার মনে একটু বেশি নজর দিতে হবে। ডাক্তাররা মাঝে মধ্যে তো বাধ্য হন রোগী ছেড়ে দিতে পরিবেশের কারণে, কারণ এই পরিবেশে আরো বেশি অসুস্থ হয়ে যায়। আপনি ঢাকা মেডিকেল কলেজে যদি ঢোকেন, দেখবেন যে মানে করিডোরে কত রোগী শুয়ে আছে, ওটির বাইরে দেখবেন যে প্রত্যেক, আপনার কেবিন ব্লকে তো গেছেন নিশ্চয়ই, সিঁড়িতে উঠতে সময় দেখবেন প্রত্যেকটা সিঁড়ির সামনে সংসার সাজিয়ে বসে আছে। এগুলো কিন্তু পরিবেশের জন্য খারাপ, রোগ ছড়ানোর ক্ষেত্রে খারাপ, বিভিন্ন দিক দিয়ে খারাপ। কিন্তু এটা কেন করা যাচ্ছে না? আমাদের অপ্রতুলতা তো থাকবেই, তার মধ্যে কিন্তু আমাদের অনেক কিছু, আবার আমাদের মানসিকতা, শুনেন, আমাদের মানসিকতার একটা সমস্যা। এখন কিন্তু জেলা হাসপাতালগুলি অনেক ইকুইপ, অনেক, তারপরে কিছু হলে সবাই ঢাকা, এবং ঢাকার একমাত্র হলো ঢাকা মেডিকেল কলেজ।
এই মানসিকতাটা বদলাতে হবে, লোকজনকে জানাতে হবে যে আরো 2-4টা সরকারি হাসপাতাল আছে, এটা বোধহয় অনেকে জানেই না। সেক্ষেত্রে এই যে একটা প্রচারণার কথা বলছেন জাকারিয়া কাজল, যে এখানে একটা ভালো চিকিৎসা সেবা বা আপনি স্বাস্থ্য বলেন সেবা দেওয়া এই যে হয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বাইরে সাইনবোর্ড দিতে হয়েছে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। মুগদা একটা এত চমৎকার হাসপাতাল, আমি অনেকের সঙ্গে আলাপ করছি, অনেকে জানেই না। জানে কারা? যে ডাক্তাররা মফস্বলে আসে পোস্টিং নিয়ে ঢাকা আসতে, ওরা খবর রাখে, রোগীরা কিন্তু খবর কমই রাখে। মানে জানানোটাও হচ্ছে না যে জিনিসটা জানাতে এখানে হবে। স্বাস্থ্যসেবা পাওয়া যায়। আমানুল্লাহ কবির, জাকারিয়া কাজল যেমনটা বলছিলেন যে এই যে খুব নিম্ন শ্রেণীর সরকারি হাসপাতালগুলোতে আমরা যেটা দেখতে পাই যে ডাক্তারদের আন্তরিকতার অভাব নেই, তারা সেরকমই অভিজ্ঞ, সেরকমই বিশেষজ্ঞ সবকিছুতে, কিন্তু যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী রয়েছেন তাদের আসলে যে দুর্নীতি বা অনিয়মতান্ত্রিকতা, এসবের কারণে কি আসলে আমরা বিমুখ হয়ে যাচ্ছি কিনা? আপনি এই যে দুর্নীতিটা কারা করে? দুর্নীতিটা তো ডাক্তাররাও করে। আপনার ডাক্তাররা কিন্তু বিভিন্নভাবে দুর্নীতি করার একটা সুযোগ তাদের রয়ে গেছে। এই যে সমস্ত এজেন্ট সবসময় তাদের সঙ্গে যে দেখা সাক্ষাৎ করে, রিপ্রেজেন্টেটিভ দেখা সাক্ষাৎ করে, এরা এক ধরনের কিন্তু দেখা সাক্ষাৎ করে তাদের ওষুধটা প্রচার করে, আবার একই সঙ্গে কিন্তু তাদের জন্য কিছু ডোল-ঠোলো মানে নিয়ে এই ঘটনাগুলো ঘটে। আরো তারা বিভিন্ন জায়গা থেকে নানা রকম কমিশন পায়। এখন এই যে আপনার অসহায় একটা রোগী, ধর মনে করেন পাবলিক একটা হসপিটালে গেল, এখন সে আসছে গ্রাম থেকে, সে তো কাউকে চিনে না, জানে না, এবং দালালের মাধ্যমে হয়তো সে দেখা যায় একজনের সঙ্গে পরিচয় করাই দিল, যে এখন ওই দালাল টাকা খাবে। ওই দালালের সঙ্গে টাকা খেলে আবার ওই যে কর্মচারীর সঙ্গে বা যার সঙ্গে পরিচয় করাই দিল, বয় বা ইয়ের সঙ্গে, কর্মচারীর সঙ্গে, সে তার টাকা খাবে। এরকম ভাবে তো টাকা খায়। এবং ওই যে প্রবলেমটা হচ্ছে যে আমি মানে ইয়েতে গেলেই, হসপিটালে গেলেই যে সেবাটা পাবো এমন নিশ্চয়তা নেই। কিন্তু আমাকে অ্যাক্সেস পেতে হলে আরো কতগুলো স্টেপ কিন্তু পার হইতে হবে, যে স্টেপগুলো আমাকে টাকা দিয়ে, মানে সেখানে আমার অ্যাক্সেসটা ক্রয় করতে হয়, আমাকে টাকা দিয়ে অ্যাক্সেসটা ক্রয় করতে হয়। তো এই যে মানুষের এই যে লোক যে মানে চিকিৎসা করতে গিয়ে যে ফকির হয়ে যাচ্ছে, অনেকেই জমি বিক্রি করে, ঘর বাড়ি বিক্রি করে ফকির হয়ে যাচ্ছে। আমি জানি যেমন মানে কিডনি ইয়েতে, আমার ওয়াইফ কিডনি পেশেন্ট, আমি কাজে সেখানে ওই কিডনি হাসপাতালে যেতে হয় তাকে, এবং সেখানে আপনি ইউ ওন্ট বিলিভ ইট যে আপনার এত কষ্ট নেই, এই কষ্টের কারণে আপনার কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে নিয়মিত ওই কিডনি ডায়ালিসিসটা নেয় না। ডায়ালিসিস না নেওয়ার ফলে সে দেখা গেল যে মারা গেছে। ডায়ালিসিস কি বাইরের থেকে কিডনি হাসপাতালে সরকারিটা কম না? কম কয়জন করতে পারবে? এটা তো গণস্বাস্থ্যে তো বোধহয় আরো কম। আমাদের যে কিডনি ইনস্টিটিউট আছে, ন্যাশনাল কিডনি ইনস্টিটিউট, অনেক কম। গণস্বাস্থ্যে তো কিছু কম, কিন্তু কম ইয়ে পাবলিক হসপিটালে আরো কম। কিন্তু কম হলে কয়জন ঠাঁই পাবে? যে হারে কিডনি পেশেন্ট, সেই হারে কিন্তু আপনার ওই সিট নেই, অত ব্যবস্থা নেই। কারণ এখানে কতগুলো আছে, ওই যে আইসিইউতে দিতে হবে কতগুলো পেশেন্ট, কতগুলো ইয়েতে দিতে হবে, এরকম কতগুলো ভাগ আছে। তো সেটার অনুপাতে কিন্তু সেখানে মানে পাওয়া যায় না, সুযোগ সুবিধা পাওয়া যায় না। তো এখন এই যে মানে কষ্টের কারণে, এই যে আমি যেটা বললাম, আবার দেখা যাচ্ছে যে মানে যদি আপনার একটা ভেরি ইন্টারেস্টিং ঘটনা, যে যদি আপনার পাবলিক, আগে আমরা বলেছি যে পাবলিক হসপিটালে ফ্যাসিলিটিসগুলো বেশি, ডাক্তার বেশি, এক্সপার্ট বেশি, সব কিছু বেশি। এখন ওখানেও আপনার অ্যাক্সেস পেতে হলে পরিচয় দরকার। যদি আপনার পরিচয় থাকে বা কোনো পরিচিত লোকের মাধ্যমে আপনি যান, তাহলে আপনি যে সেবাটা পাবেন, এই সেবাটা কিন্তু এই যে সাধারণভাবে রোগীরা পাচ্ছে না। তো এইগুলো কি করবেন? এইগুলো হলো কি এটা আমি একটা মনে করি যে আমাদের দেশে সবচেয়ে বড় প্রবলেম হলো মিসম্যানেজমেন্ট। আমরা কিন্তু ম্যানেজমেন্ট ভালো জানি না। আমাদের বহু বড় বড় প্রজেক্ট আছে, বহু কিছু আছে, ঘর বাড়ি আছে, এই যে সরকারি ঘর বাড়িগুলো দেখেন নোংরা হয়ে আছে, অর্থাৎ ম্যানেজমেন্ট কিন্তু প্রবলেম। তাহলে আমাদের এই যে মিসম্যানেজমেন্টটা সবখানে, এটা আপনার যেখানে হসপিটালে ম্যানেজমেন্টটা সবচেয়ে জরুরি এবং সুন্দর হওয়া উচিত, সমস্ত রোগীর জন্য সমান সুবিধা থাকা উচিত, সমান অ্যাক্সেস থাকা উচিত, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও পরিচয় বা টাকা পয়সার ভিত্তিতে কিন্তু সবকিছু
করা এবং হচ্ছে। পরিচ্ছন্ন না আসলে নোংরামি এবং এটা কাজ করে না যে পরিচ্ছন্নতার অভাব। আপনি তো দুর্গন্ধে আপনি তো যেতে পারবেন না, এমন হসপিটালও আছে হ্যাঁ, দুর্গন্ধ। অবশ্যই আমার মনে হয় যে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা পরিচ্ছন্নতার বিষয়টি একটু মাথায় রাখলে অর্ধেক রোগী হয়তো বা সুস্থ হয়ে যেত। না না, একটু অপরিচ্ছন্নতা তো রোগ জীবাণু ছড়ায়, এটা তো হ্যাঁ, বলার প্রসঙ্গটা একটু অপেক্ষা রাখে। পাল্টে ফেলতে চাই জাকারিয়া কাজল, সময় একেবারেই কম। কথা বলতে চাই বিউটি আক্তার হত্যার ঘটনার বিষয়টি নিয়ে। ধর্ষণ করে যাকে হত্যা করা হয়েছে এবং আমরা জানি যে বাবুল মিয়া নামের মূল অভিযুক্ত যে তাকে আটক করা হয়েছিল এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছিল। আসলে এখানে শুধু বিউটির কথা বলতে চায় না, পরে দেখা গেছে যে তার বাবা নিজেই তার মেয়েকে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অনেকগুলো বিষয়, একটা হলো পারিবারিক বন্ধন নড়বড়ে হয়ে গেছে হয়তোবা এই কারণে এই ধরনের একটি ঘটনা পিতা কর্তৃক ঘটেছে। এছাড়াও যেটা সাম্প্রতিক সময়ে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, সবকিছু মিলে আমাদের যেভাবে কথা বলার কথা ছিল সেভাবে কি আমরা কথা বলতে পারছি কিনা? জাকারিয়া কাজল, আপনাকে দিয়ে একটু এই বিষয়টা শুরু করতে বিউটির চাই আলোচনা। ঘটনাটা আসলে খুব সারপ্রাইজিং। দেখেন, প্রথম থেকে এটা যে বাবুল মিয়া উপরে পুরো দায়ভারটা ছিল, কিন্তু আজকে যেটা বেরিয়ে আসলো এটা কিন্তু মানে কোন ভাষায় এটা আমি নিন্দা করবো আমি জানি না। দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশে যেটা রক্ষণশীল সমাজে একটা জিনিস অনার কিলিং বলে একটা কথা আছে, যে আমার পরিবারের সম্মান রক্ষার্থে আমি কেউ যদি এরকম অপকর্ম করে কাউকে, মানে আমার পরিবারের সন্তান রক্ষার্থে, এটা পাকিস্তান অনার কিলিং, ইন্ডিয়াতেও আছে, বিউটির ঘটনাটা কিন্তু অনার কিলিং না, যে এমন না যে প্রতিপক্ষকে ঘায়েল করার সেটাই, কথা মানে বলা অনার হচ্ছে। কিলিং হতো যে বিউটির বাবা যদি মনে করতো আমার মেয়ে এটা ধর্ষিত হয়েছে সামাজিকভাবে, সেটা না। এটার পেছনে যে চক্রান্তটা এটা ভয়াবহ, যে আমি যে বাবুলের ফ্যামিলিকে ফাঁসার, বাবুল অপকর্ম করেছে, বাবুলের বিচার হবে সেটা সবাই, কিন্তু তার ফ্যামিলিকে ফাঁসানোর জন্য নিজের মেয়েকে হত্যায় সহায়তা করা, আমি জানি না এটা কোন বিবেক, কোন বুদ্ধি, কোন মাথা কাজ করেছে। কারণ আমাদের মূল্যবোধের অবক্ষয়টা এমন পর্যায়ে গেছে, বাবার কাছেও মেয়ে নিরাপদ না। একটা সন্তানের কাছে তার বাবা হচ্ছে সবচেয়ে বড় আশ্রয়। সেই বাবাও যখন, বাবার কাছে যখন নিরাপত্তাহীনতা ঘটে, একটা বাবা হিসাবে তো এটা আমার জন্য লজ্জার। সামগ্রিকভাবে এই নোংরামি এবং এই বিকৃত, এটা কি বলবো আসলে আমি জানি না। আমি যেটা মনে করি, যে কোনো, আপনারা দেখেন বেশ কিছু বছর আগে অ্যাসিড নিক্ষেপের ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে, প্রায় অ্যাসিড নিক্ষেপ হতো, এটা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু দোয়া ফু দেয়া মন্ত্র পড়ে বন্ধ হয়নি, এটা বন্ধ হয়েছে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে। অ্যাসিড নিক্ষেপ করলে মৃত্যুদণ্ড হবে এবং সেরকম দু একটা উদাহরণ সৃষ্টি হয়। আমি সেটার ব্যাপারে সেটাই কিন্তু, এবং এটার পরে কিন্তু একটা ম্যাজিক্যাল চেঞ্জ এসছে। এখন বোধহয় কালে ভদ্রে একাত্রা শোনা যায়, তখনই তো আমি মনে করি কোনো ধরনের কোনো অনুকম্পার এখানে সুযোগ নেই। ধর্ষণের শাস্তি ও মৃত্যুদণ্ড হওয়া উচিত। ধর্ষণের ব্যাপার আরেকটা খুব জটিল ব্যাপার আছে। বলা হয় একটা মেয়ে ধর্ষণকালে যে পরিমাণ বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়, আদালতে তার চেয়েও বেশি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়, যার জন্য অধিকাংশ ক্ষেত্রে ধর্ষণের মামলাগুলি আদালতে যায় না। এবং আপনি জানেন কি লজ্জার কথা, যে আগে একজন ধর্ষিতাকে পরীক্ষা, মেডিকেল টেস্টের নামে যেটা করা হতো, একজন পুরুষ ডাক্তার এটা করতো। 1 স্টেপ ফরওয়ার্ড আমরা হয়েছে যে এটা বন্ধ করেছে, এখন একজন মহিলা ডাক্তারই একজন ধর্ষিতার পরীক্ষা করবে। এটা তার জন্য অনেক স্বস্তিকর। ধর্ষণের মতো একটা অসহ্য মানসিক শারীরিক যন্ত্রণা পার হয়ে আসার পর আবার, কিন্তু এখনো কিন্তু আদালতে যেটা হয়, নিম্ন আদালতে বিশেষ করে যেভাবে তাকে ক্রস করা হয়, এতে মেয়ে, মানে ওই যিনি ভিকটিম, তার জন্য বোধহয় আবার পুনরায় একটা লজ্জা এবং বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়। এই বিষয়টা নিয়ে বোধহয় যারা আইন নিয়ে কাজ করেন তাদের একটু সাবধান হতে হবে, তাদের একটু সংবেদনশীল হতে হবে, যে পরীক্ষায় যদি প্রমাণিত হয়, হ্যাঁ আদালতে তো অবশ্যই যুক্তিতর্ক যাবে, কিন্তু এই যুক্তিতর্ক যাতে এমন সীমারেখা ক্রস না করে যাতে ওই ভিকটিম আবারও একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যায়, এবং এর ফলে কিন্তু অনেকে যায় না, যার কারণে এই যে যারা এই অপকর্মগুলি করে তারা সুযোগ পায়। আমার স্পষ্ট কথা, 1 নম্বর হচ্ছে এটার শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে, দ্রুত বিচার আইনি দিয়ে দ্রুত সময় শাস্তি নিশ্চিত করতে হবে। যেমনভাবে ভিকটিমের একটু মানসিক ইয়ের জন্য মহিলা ডাক্তার দিয়ে পরীক্ষার কথা বলা হচ্ছে, একইভাবে
আদালতের মধ্যে যাতে বিব্রতকর পরিস্থিতি বা মানে অনাকাঙ্ক্ষিত প্রশ্ন সওয়াল জবাব না করে এই বিষয়টা বোধহয় নজরে দিতে আমানুল্লাহ হবে। কবির, যেটা বলছিলাম, যেভাবে কথা বলা আমাদের দরকার ছিল, সাম্প্রতিক সময়ে যেভাবে একটার পর একটা প্রতিদিনই আমরা কিন্তু দেখতে পাচ্ছি ধর্ষণের ঘটনা এবং ঘটছে শিশু- এবং শিশুরা পর্যন্ত বাদ যাচ্ছে না। সবচেয়ে- তো সেক্ষেত্রে যারা আমাদের মানবাধিকার কর্মী রয়েছেন, নারী সংগঠনগুলো রয়েছে, তারা কি যেভাবে কথা বলার বা গণমাধ্যম যেভাবে কথা বলার কথা ছিল সেভাবে কি আমরা কথা বলছি? না না, আমি এখানে দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে আমাদের মানে মূল্যবোধের যে অবক্ষয়, মূল্যবোধের দারুণ অবক্ষয় হয়েছে, মূল্যবোধটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমরা কিন্তু এই যে বাংলাদেশ হওয়ার পরে আমরা যে কতগুলো বিভ্রান্তির মধ্যে রয়েছি, কতগুলো দ্বন্দ্বের মধ্যে রয়েছি এবং কতগুলো সিদ্ধান্তহীনতার মধ্যে রয়েছি, যে কারণে আমরা কিন্তু মূল্যবোধটা কিন্তু জাগরণ করতে পারছি না। এর মূল্যবোধের একটা অবক্ষয় প্রচণ্ডভাবে ঘটেছে, এটা একটা ব্যাপার। এটা বিশেষ করে আপনার এই যে ইয়াং জেনারেশন, যারা ইয়াং জেনারেশনের মধ্যে কিন্তু এই মূল্যবোধের অভাবটা চরম পর্যায়ে পৌঁছেছে। এই মূল্যবোধের অভাব থেকেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, যে প্রায়ই ঘটছে, তাই না? আপনার এই ধর্ষণ কিন্তু প্রত্যেক দিনই মানে কয়েক পত্রিকায় কয়টা আসে, পত্রিকাতে সব আসে না। তাহলে পত্রিকার বাইরেও অনেক ঘটনা আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না বা মিডিয়ায় দেখতে পাচ্ছি না। এই ঘটনাগুলো কিছু আসছে, কিছু আর আসছে না। এখন এই যে একটা হলো মূল্যবোধের ব্যাপার, আর একটা হলো একটা সোশ্যাল রেসিস্ট্যান্স গড়ে তোলা। এখন এই সোশ্যাল রেসিস্ট্যান্সটা গড়ে তুলবে কে? একটা তো সরকার আইনের মাধ্যমে যেটা আছে সেই ব্যবস্থা গ্রহণ করবে, আবার রাজনৈতিক দলগুলোর একটা দায়িত্ব আছে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলো তো ধর্ষণ করতে পারে না, তাই না, সহযোগিতা করতে পারে না বা সমর্থন করতে পারে না। তাদের দায়িত্ব আছে এর বিরুদ্ধে একটা আন্দোলন করা। ওই সঙ্গে দায়িত্ব আছে যারা এই যে মহিলা সংগঠন যেগুলো আছে, মানবাধিকার সংগঠন যারা আছে, এদের দায়িত্ব আছে সেইভাবে মানে গড়ে তোলা, ওই রেজিস্ট্যান্স গড়ে তোলা, আন্দোলন গড়ে তোলা। এখন একটা সামাজিক আন্দোলন যদি গড়ে না তোলা যায়, তাহলে কিন্তু একদিকে আইনের কঠোরতা, যেটা মানে বললেন, ও বললেন আইনের কঠোরতা একটা করতে হবে, আর একটা হলো যে সামাজিক রেসিস্ট্যান্স বা সামাজিক আন্দোলন একটা গড়ে তুলতে হবে। এখন এই সামাজিক আন্দোলনটা কিন্তু গড়ে উঠছে না। যে হারে আপনার রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, সেইভাবে কিন্তু সামাজিক আন্দোলনটা গড়ে উঠছে না। অথচ আমরা কিন্তু অনেক মহিলা নেতার নেত্রীর নাম জানি, অমুক 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 আছে, আমি নাম ধরে বলতে চাই না, অনেকের নামই আমরা জানি, যারা অনেক বড় বড় কথা বলেন, যাদের বড় কথা বলার অনেক ব্যাকগ্রাউন্ডও আছে নিঃসন্দেহে, কিন্তু আজকে কেন নীরব? তারা এক ধরনের নীরবতাই তারা পালন করছেন। এইটা আমার একটা বড় প্রশ্ন তাদের কাছে, যে কেন আপনারা নীরব? এখানে একটা সোশ্যাল রেসিস্ট্যান্স গড়ে তোলেন, একটা সোশ্যাল আন্দোলন গড়ে তোলেন, তাহলে এই একদিকে আইন আর একদিকে এই যে মানে সামাজিক আন্দোলন বা রেসিস্ট্যান্স, এই দুইটা মিলে এটা একটা চেক দিতে পারে, এছাড়া কিন্তু উপায় নেই। একটা বিরতি নিয়ে ফিরে আসি। জাকারিয়া কাজল কিছু যোগ করতে চাচ্ছিলেন? আমি কিন্তু বারবার এই এক্সাম্পলটা নিয়ে, সিটটা যেভাবে হচ্ছে, জাস্ট ইউ হ্যাভ টু ডু আইন কঠোর করা এবং সেই সাথে সামাজিক আন্দোলন অবশ্যই আমরা নিশ্চয়ই দেখতে পাবো। একটু একটু করে আন্দোলন দানা বাঁধছে নিশ্চয়ই সবার মাঝে। গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরেকটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণ। জাকারিয়া কাজল এবং আমানুল্লাহ কবির। এই মুহূর্তে জেনে নিতে চাই পত্রিকার অনলাইনগুলো কি ধরনের সংবাদ দিচ্ছে। শুরুতেই যে পত্রিকাটি আমাদের সাথে রয়েছে, bdnews24.com রয়েছে। প্রথম খবরটি, জামিনে কারামুক্ত সালমান। আমরা কদিন আগে যেটা দেখেছি যে কৃষ্ণসার হরিণ শিকারের কারণে ভারতীয় অভিনেতা সালমান খানকে যে দেওয়া হয়েছিল, 48 ঘন্টা কারাগারে রাখা হয়েছিল, তাকে জামিনে কারামুক্ত করা হয়েছে। এছাড়া রয়েছে খালেদার কাছে কোকুর স্ত্রী, আজকে আরাফাত রহমান কোকুর স্ত্রী ছিলেন, হ্যাঁ, খালেদা জিয়ার সাথে চিকিৎসার সময়। পছন্দের চিকিৎসকরাই দেখছেন খালেদাকে। সরকারের নাটক, বিএনপি বলছে দেশ এখন দুর্নীতির মহাসড়কে, এরশাদ বলছেন, হুসেইন মোহাম্মদ এরশাদ। এছাড়া রয়েছে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কামরুল ইসলামের বক্তব্য। গাজীপুর খুলনায় নৌকার প্রার্থী হওয়ার দৌড়ে 17 জন, মেয়র ইলেকশনকে কেন্দ্র করে। এরপরের পত্রিকাটি কোনটি আমরা দেখে নিতে চাই একটু। কালের কণ্ঠ রয়েছে আমাদের সাথে। এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন চিকিৎসার নামে বেগম জিয়াকে হয়রানি করা হচ্ছে। এখানেও হুসেইন মোহাম্মদ এরশাদ যেটি বলছেন সেটি হলো এখন তো নির্বাচন হয় না, হয় সিল মারা।
তিনি বলছেন। জাকারিয়া কাজল সরকারি মানে অনেকটাই তো বিরোধী দল যতই বলুক না কেন তারা তো অনেকখানি মানে এই অবস্থাতে থেকে আসলে এই কথাটি কেন বলছেন? এরশাদ যে কখন কি বলেন এটা তো আসলে প্রেডিক্ট করা খুব মুশকিল, এবং উনি এখন এটা বলেছেন, কালকে আবার আরেকটা বলবে। তো উনি যেটা বলেছেন ওনাদের শুনেন, সকল এই সিলমারা জিনিসটা কিন্তু এসছে আমাদের সামরিক জান্তারা, তারা যখন দল গঠন করে, এবং তারাই এটার উদ্যোক্তা এবং উদ্ভাবক। আপনি যদি জিয়া রহমান সাহেব গতবার কিভাবে ইলেক্টেড হয়েছে, না জিয়া রহমান সাহেবের সেই হানা ভোট থেকে যে শুরু হয়েছে সিলমার, আর এরশাদ সাহেব অনেকবার এটার ইস্তেমাল করছেন, কাজে এটা তাদের তো তারা হয়তো বাস্তব অভিজ্ঞতা। সে তো এখনকে তো সে বলে যে আমি তো এখন দেখো স্বৈরাচার, আমাকে কি স্বৈরাচার বল, এখন স্বৈরাচার এখন এই জন্যই বলছি উনিও তো গতবার পাশ করেছে। উনি কি এইভাবে তাহলে যদি ওনার এত নীতি নৈতিকতা বোধ থাকে ওনার তো ছেড়ে দেওয়া উচিত ছিল। পরের সংবাদপত্রটি একটু দেখে নেই আমরা। তারা তো ছেড়ে দিতে চাচ্ছেন না, বিরোধী দলে চলে যেতে চাচ্ছেন। এটা মুখের কথা, কিন্তু বাস্তবে তো করছেন না। প্রথম আলো আছে আমাদের সাথে। বিউটিকে খুন করে বাবা, ধর্ষণ করে বাবু, যেটি নিয়ে আমরা কথা বলে ফেলেছি। এছাড়া আর কি সংবাদ রয়েছে? নির্বাচনের সব দল অংশ নেবে আশাবাদ সিএসির ভালো আশা আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচনের সব রাজনৈতিক দলগুলোই অংশ নেবে। এছাড়া রয়েছে জেল কোড মেনে খালেদার চিকিৎসা, ওবায়দুল কাদের বলছেন অল্প কিছু টাকা বনাম বোকা বোকা স্বপ্ন। তারপরে আছে নকলের সুযোগ না পেয়ে ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর। এছাড়া রয়েছে ইসরায়েলি সেনার গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক নিহত। খালেদাকে জোর করে হাসপাতালে আনা হয়, রিজভী আহমদ একটি বক্তব্য। আমানুল্লাহ কবির, তারা তো চিকিৎসার কথাই বলছেন, সেখানে এই ধরনের মন্তব্য কেন করছেন রিজভী আহমেদ বলে মনে হয়? কারণ তাকে তো চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এটা চিকিৎসার জন্য নেওয়া হয়েছে, এটা আমরা নিউজ দেখেছি, আজকে নিউজটা দেখেছি যে বেগম খালেদা জিয়া চেয়েছিলেন যে ইউনাইটেড হাসপাতালে তার পরীক্ষাগুলো করা হোক, কিন্তু আজকে হঠাৎ করে আবার দেখলাম যে ইউনাইটেড হাসপাতালে না, বরং ওই বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালেই, বিশ্ববিদ্যালয় হাসপাতালেই তাকে কিন্তু চিকিৎসা ওই টেস্টগুলো করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এইটাই কিন্তু আমার কাছে একটু, যেমন এটা আমি যেটা বললাম যে ইউনাইটেড হাসপাতাল, এটা কিন্তু মির্জা ফখরুল দেখা করার পরে গতকাল বলেছিলেন, আজকে কিন্তু এই ঘটনাটা ঘটে গেল। এই জন্য আমি একটু বুঝতে পারছি না, মির্জা ফখরুল এরকম অভিযোগ করেন নাই, তিনি অভিযোগ করছেন হয়রানি করা। হ্যাঁ, আর অভিযোগ করছেন, রিজভী অভিযোগ করছেন যে জোর করে তাকে হাসপাতাল থেকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া। মানে তাদের দাবিটা কি আসলে এরকম যে চিকিৎসকরা তার সেখানে গিয়ে কারাগারে গিয়েছেন? ঢাকা মেডিকেল কলেজের 4 জন বিশেষজ্ঞ, 4 বিভাগের 4 জন বিশেষজ্ঞ গিয়ে ওনাকে পরীক্ষা করেছেন। তখন উনি বলেছেন যে ওদের ওষুধ উনি খাবেন, উনি ব্যক্তিগত চিকিৎসক চেয়েছেন। আর যেটা কবির ভাই বলেন যে ইউনাইটেডে জেল কোড অনুযায়ী কিন্তু বঙ্গবন্ধু সরকারি হাসপাতালে ওনাকে যেতে হবে, জেলের যে বিধান, এবং বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতাল প্রিজন ওয়ার্ডেও কিন্তু ওনাকে নেওয়া হবে। ব্যক্তিগত চিকিৎসক দিতে হলে হয়তো বা জেল কোড সংশোধনের প্রয়োজন, প্লাস ওনাকে যদি অন্য হাসপাতাল সেটাও জেল কোড। শুনেন, যিনি সাজাপ্রাপ্ত আসামি তার বেলায় কিন্তু জেল কোডটা একরকমের, আর যিনি ওই যে হাজতি তার বেলায় কিন্তু একরকমের। দুর্ভাগ্যবশত হোক যে কোনো কারণে বেগম জিয়া কিন্তু সাজাপ্রাপ্ত আসামি, তাকে অনেক কিছু মানতে হবে। আর যেটা বললো যে জোর করে নেওয়া যে হচ্ছে, সবাই আপনারা প্রত্যেকটা টেলিভিশন লাইভ দেখিয়েছেন, বেগম জিয়ার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু মনে হয়নি যে ওনাকে জোর করে। জাকারিয়া কাজল, আমানুল্লাহ কবির, আমরা দেখব নিশ্চয়ই পরবর্তীতে আবারও কি নতুন খবর আসে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আর এই ছিল গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন।